ডেসক্রিপটিভ বাংলা লিখতে গেলে ডেসক্রিপটিভ বাংলার ক্লাস হচ্ছে। প্রথম যে জিনিসটা বুঝতে হবে আমাদের যে ভালো বাংলা কি করে লিখতে হয়। ওকে, চারটে পয়েন্ট আমরা একটু মাথায় রাখবো। সেই চারটে পয়েন্টে যাওয়ার আগে তোমাদের এখানে এটাও চলে নাকি? ওটা চলে না? আচ্ছা ঠিক আছে, ওটা পরে চালিয়ে দেওয়া যাবে। ভালো বাংলা লেখাটা কেন জরুরি সেটাই আসবো, তার আগে আমি বলছি শব্দর জাগলারি কি হয় জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। তার জন্য একটা মজার জিনিস আমরা দেখাবো। এটা জাস্ট 3টে নিউজ পেপার কাটিং। বলো, এসি বন্ধ করবে? আচ্ছা বন্ধ করে দাও, ঠিক আছে। এই ছবিটা দিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাবে কি ব্যাপার, এবং এটাকে খুব সিরিয়াসলি এরপর যখন ভাবতে শুরু করবে যে ওয়ার্ড জাগলারি কাকে বলে এবং কত কিছু এটা দিয়ে হয়ে যায়। ইউপি গভর্নমেন্ট একটা কিছু ডিসিশন নেয়, এক্সওয়াইজেড কিছু একটা ডিসিশন, একটু পরেই আমরা বুঝবো। এবার 3টে নিউজ পেপার, ইচ্ছে করে আমি খুঁজে খুঁজে এমন 3টে নিউজ পেপারকে নিয়ে এসেছি যেই 3টে নিউজ পেপার 3টে আলাদা ধরনের অডিয়েন্সকে ক্যাটার করে। প্রথম নিউজ পেপার কি বলছে? বলছে মুখ্যমন্ত্রীর ছবি দিয়েছে ওদের রাজ্যের। উইমেন ওন্ট ওয়ার্ক আফটার 7 PM সেজ যোগী আদিত্যনাথ গভর্নমেন্ট। জাস্ট এটুকুতে ফোকাস করি আমরা। মহিলারা সন্ধে 7টার পর কাজ করবে না, যোগী আদিত্যনাথ সরকার বলছে। তো বেশিরভাগ মানুষ তারা কি করে, তারা হেডলাইন পড়ে। দেখবে এটা সব থেকে মজার জিনিস হয় সোশ্যাল মিডিয়ায়, যে খবরের চ্যানেলের পোর্টালের পেজগুলো থাকে, ওরা একটা অদ্ভুত হেডলাইন দেয়, তারপর কমেন্টে, ফার্স্ট কমেন্টে ওদের লিঙ্কটা থাকে আসল, এবং ওই হেডলাইনটা দেখে মোটামুটি 95% লোক কমেন্ট করে। চুপচাপ নিরপেক্ষভাবে শান্তভাবে বসে কোনো এই ধরনের জায়গার কমেন্ট সেকশন পড়লে তোমার একদিনে অনেক জ্ঞান বেড়ে যাবে যে মাস সাইকোলজি কি জিনিস, যেটা হয়তো ওই রিলেটেডই নয়। ধরা যাক, কথার কথা, আমাদের রাজ্যের সাপেক্ষে বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো একটা সত্যিই ভালো প্রজেক্ট করেছে, সে প্রজেক্টটার কোনো বিতর্ক হওয়ারই কথা না। এবার তার হেডলাইনটা এমন ভাবে দেওয়া হয়েছে, দেখা গেল মোটামুটি 6000 কমেন্ট, তার মধ্যে 5900 জন মমতা ব্যানার্জিকে সেই গালি দিয়েছে, আর যে 100 জন ভেতরে গিয়ে পড়েছে তারা দেখছে মানে না, এটা ঠিকই আছে। তারা যদি বাকিদের বলতে গেছে যারে পড়ে তো দেখুন এটা এই লেখা আছে, তারাও গালি খাবে। তো এটা মাস সাইকোলজি। এবার মাস সাইকোলজি অনুযায়ী এইটুকু পড়ে আমাদের কি মনে হচ্ছে, যে মোটামুটি একটা খানিক তালিবান তালিবান চিন্তা ভাবনা, মেয়েরা সন্ধ্যে 7টার পর কাজ করবে না, মোটামুটি যোগী আদিত্যনাথকে পোট্রে করা হচ্ছে এইভাবে। দিস ইজ মাইন্ড গেম অ্যান্ড ওয়ার্ড জাগলারি অ্যান্ড প্রোপাগান্ডা মেকিং। প্রোপাগান্ডা শব্দটাকে এতদিন পর্যন্ত খুব খারাপ ভাবে নেওয়া হতো, বাট এটা এখন একটা বড় ক্যারিয়ার। যেমন মার্কেটিং, মার্কেটিং শব্দটাকে আমাদের আগের জেনারেশন অব্দি খুব খারাপ ভাবে নিত, বাট মার্কেটিং খুব ট্যালেন্টেড লোকজনই করতে পারে এবং খুব ক্রিয়েটিভ একটা জিনিস, সবার দ্বারা হয় না। তো সেরকম ন্যারেটিভ বিল্ডিং বা প্রোপাগান্ডা মেকিং, নতুন পোস্টও ক্রিয়েট হচ্ছে প্রোপাগান্ডিস্ট বা ন্যারেটিভ বিল্ডার, এবং তাদের প্রচুর মাইনে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কাজ করে, রাইট? যেমন খুব মানে মজা করে একটা কথা বলা হয়, তোমরা কেউ এখানে পুতিনের সঙ্গে কখনো মিট করেছো? মানে আমি বলছি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। মিট করোনি, একমাত্র বাচ্চা বলছে করেছে স্বপ্নে। এইবার যদি বলা হয় ভ্লাদিমির পুতিন, লোকটা আমাদের দেশেরও লোক নয়, ওর কোনো স্পিচ আজ পর্যন্ত তুমি শোনোনি, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তুমি বোঝো না, গ্যারান্টি। বাট তোমার মনে একটা ইমেজ তৈরি হয় যে বোধহয় খুব স্ট্রিক্ট একজন লিডার। কিভাবে? ইটস অল অ্যাবাউট ন্যারেটিভ বিল্ডিং।
হতেই পারে যে হয়তো ভ্লাদিমির পুতিন আরশোলা দেখলে চিৎকার করে, কে বলেছে করে না, নোবডি নোজ। বাট ন্যারেটিভ বিল্ডিং, তার পিআর টিম ওইভাবে গোটা ন্যারেটিভটা বিল্ড করেছে ওনার সাপেক্ষে, ওনার সপক্ষে, যেভাবে উনি নিজেকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে চান। তো যাই হোক, এটা একটা আলাদা কেরিয়ারের জায়গা, অনেকে লোকে কাজ করছে অনেক ভালো। তার মানে আমরা প্রথম এই জায়গাটুকু পড়ে মোটামুটি যেটা বুঝে গেলাম যে যোগী আদিত্যনাথ তো মেয়েদের চাকরি বাকরি করতে দিচ্ছে না। তাতে করে কি হলো, যোগী আদিত্যনাথের বিপক্ষে একটা জনমত তৈরি করা গেল। দিস ইজ নট দ্য নিউজ। খুব সম্ভবত, মানে সম্ভবত না, মোটামুটি শিওর, বাট আমি নাম দেখাবো না, নাম বলবো না, আমি নাম ব্লার করেই এনেছি। এই পেপারটা অ্যান্টি বিজেপি যে পার্টিগুলো আছে তাদের সপক্ষে লেখে। নাও কাম টু দ্য লাস্ট ওয়ান। আবার মুখ্যমন্ত্রীর ছবি ওদের রাজ্যের। যোগী গভর্নমেন্ট ইস্যুস নিউ রুলস টু এনশিওর সেফটি অফ ওয়ার্কিং উইমেন। একই ঘটনা, জাস্ট শব্দ কিছু বদলে দেওয়া হলো। যোগী সরকার ওয়ার্কিং ওমেনদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নতুন রুল পাশ করে দিল। যারা মনে হচ্ছে না মসিহা, একদম মেয়েদের সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য কত কাজকর্ম করে দিচ্ছে লোকটা, ইনি তো ভগবান। বাট আসল গেম, এই যে নিউজ পেপারটা, এর কাজই হচ্ছে বা এর অডিয়েন্স বেশি হচ্ছে বিজেপির সাপোর্টে প্রচার করা, যোগী আদিত্যনাথের সাপোর্টে প্রচার করা। ঘটনা তো একই, সেটাকে তো তুমি বদলাতে পারবে না। ভেতরে ক্লিক করলে সব জায়গায় একই লেখা আছে, বাট ওরাও জানে, ওরা টেকনিক্যালি কারেক্ট যে ভাই ভিতরে তো আমি ঠিকই লিখেছি, কোনো ভুল লিখিনি। ভিতরে ক্লিক করবে 1% মানুষ, বাকিরা তো হেডলাইন ওয়ালা। তো এইটা দেখে তোমার মনে হবে বাহ বাহ বাহ, খুব ভালো লোক, দেখো যে ওয়ার্কিং উইমেন মেয়েদের চাকরি করতে উৎসাহ দিচ্ছে, আবার তাদের সেফটি এনসিওর করছে, আর তার জন্য নিউ রুল জারি করছে। বাট কাম টু দ্য মিডল ওয়ান। এই মিডল যে নিউজ পেপারটা, এ জেনারেলি একটা নিউজ পেপার, আমি নাম বলছি না, এ স্টুডেন্টদের ক্যাটার করে, ইউপিএসসি স্টুডেন্টদের। তো এর অডিয়েন্স বেস হচ্ছে তারা যাদেরকে দুটো পার্সপেক্টিভই চাই এবং এক্সাক্ট নিউজ চাই। তাতে করে এর বিক্রিও একটু কম, কারণ এর যে অডিয়েন্স তারা জেনারেলি হেডলাইন পড়ে না, ইউপিএসসি তে যেহেতু খুব দরকার হয় তো গোটা পেপারটাই পড়ে। এরা হেডলাইন করছে এইভাবে, নো ডিউটি ফর উইমেন ফ্রম 7 PM till 6 AM উইদাউট দেয়ার কনসেন্ট। এটা হলো আসল খবর, যে মহিলারা যারা চাকরি করছে কর্পোরেট সেক্টরে, তাদের নিজস্ব যে কনসেন্ট, সম্মতি ছাড়া জোর জবরদস্তি সন্ধে 7টা থেকে সকাল 6টা মানে নাইট শিফট দেওয়া যাবে না। মানে তুমি তোমার কর্পোরেট অফিসে, ধরা যাক এটা তো উত্তরপ্রদেশের রুল, লখনৌতে আমাদের একটা বড় অফিস আছে আড্ডা 24/7 এর, ওখান থেকে হ্যান্ডেল করা হয় অপারেশন। তো লখনৌতে আমাদের যে অফিসটা, সেটা ইউপি গভর্নমেন্টের রুলের আন্ডারে আসবে। তো লখনৌতে আমাদের ধরা যাক অপস টিমে 50 জন ফিমেল কাজ করেন। তো কেউ হয়তো তোমাদের পেড ক্লাসগুলো অ্যালাইন করেন, কেউ রেকর্ডেড ভিডিওগুলো আপলোড করেন, বিভিন্ন অপারেশনসের কাজ করেন। তো রাত্রিবেলাও আড্ডা 24/7 কাজ হয় স্বাভাবিক, রাতেও অনেক জায়গায় ব্যাচ হয়, যারা জেনারেলি ওয়ার্কিং প্রফেশনাল ওদের সন্ধ্যের ব্যাচ হয়, রাতের ব্যাচ হয়। তো তার মানে আড্ডা 24/7 লখনৌর অফিসে কোনো ফিমেল এমপ্লয়িকে বলতে পারে না যে তোমাকে আজকে রাতের শিফট নিতেই হবে। রাতের শিফট হতে পারে, আড্ডা 24/7 বলবে যে রাতের শিফট আছে, এই অ্যারেঞ্জমেন্ট আছে, অফিসে সিসিটিভি আছে, দিস এন্ড সিকিউরড। তো আমরা চাইছি 50 জন যারা ফিমেল আছে 50 জনই আজকে নাইট শিফট করুক, কারণ আজকে এসএসসি এক্সাম আছে বা খুব ইম্পর্টেন্ট কিছু আছে, আমাদের অনেক কিছু করতে হবে। তার মধ্যে 48 জন বলল ওকে, 2 জন বলল নট ওকে। তো নট ওকে কে সম্মান করতে হবে। আড্ডা 24/7 কোনোভাবেই ওই দুজনের স্যালারিও কাটতে পারবে না, বা ওই দুজনের বিরুদ্ধে কোনো
অ্যাকশন নিতে পারবে না অফিসের তরফ থেকে যে এরা ম্যানেজমেন্টের ডিসিশনকে অবজ্ঞা করেছে, কারণ সুপার ম্যানেজমেন্ট মানে ওই রাজ্যের যে গভর্নমেন্ট সে আগেই রুল জারি করে রেখেছে। তো দিস ইজ দ্য নিউজ। এবার তুমি ফার্স্ট আর লাস্টটাকে যখন পড়বে তখন তোমার মজা লাগবে যে আচ্ছা এই হলো ব্যাপার। ফার্স্ট আর লাস্টে তো দুটো আলাদা আলাদা জায়গাকে ফোকাস করা হয়েছে। প্রথম হেডলাইনটা কেউ পড়লেই সে মোটামুটি আর যোগীকে ভোট দেবে না, আর থার্ড হেডলাইনটা কেউ পড়লেই সে পরের বার যোগীকেই ভোট দেবে। বাট আসলে দুটো এক্সট্রিমের কোনোটাই না, আসল ঘটনা মাঝখানেরটা। তো এই জন্য তোমরা ডেসক্রিপটিভ বাংলাতেও কোথায় কি ওয়ার্ড ইউজ করছো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। এক একটা ওয়ার্ড এইভাবে পুরো পার্সপেক্টিভ বদল করে দিতে পারে। আমি ডাব্লিউবিসিএস ব্যাচে সবসময় বলে থাকি তোমাদের জীবনে অ্যাসাচ অতটা দরকার হবে না, যদিও আজ থেকে বছর 15-20 পর তোমরা রেলেই যাও বা এসএসসিতেই যাও, জেনারেলি আশা করব এই দুটোতেই যাবে। যখন তোমরা অনেকটা সিনিয়র পোস্টে চলে গেছো, যখন খানিক ম্যানেজমেন্ট তোমরা সামলাতে শুরু করছো, প্রথম দিকে তো রেল এসএসসিতে অতটা ম্যানেজমেন্ট লেভেলে যাওয়ার জায়গা থাকবে না তোমাদের, কেউ সিজিএল দিয়ে দ্রুত উন্নতি করছো সেটা একটা আলাদা ব্যাপার, তখন তোমাদের এই জীবনে ওয়ার্ড জাগলারিগুলো খুব করে দরকার হবে। ডাব্লিউবিসিএস দের তো প্রথম থেকেই দরকার হয়। তো একটা উদাহরণ আমি সবসময় বলে থাকি ডাব্লিউবিসিএস ব্যাচে, একটা ইতিহাসের ঘটনা সুয়েজ ক্যানেলকে নিয়ে। সুয়েজ ক্যানেলটা তুমি মনে করো ওয়ার্ল্ড ম্যাপে মিশরের জাস্ট পাশ দিয়ে বেরিয়েছে, এবং ওখান দিয়ে মোটামুটি পৃথিবীর 20% বাণিজ্য হয়। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ছোট্ট জায়গা, সরু জায়গা। তো সেই সময়, যে সময়ের কথা বলছি অবশ্যই অনেক অনেক আগের কথা, মিশরের যে রাজা, রাজতন্ত্র, তার কাছে টাকা পয়সার খুব অভাব। তো তার টাকা চাই, এবং সুয়েজ ক্যানেল তখন মিশরেরই পুরোপুরি অধীনে। আর মিশরে যে ব্রিটিশ হাই র্যাঙ্ক অফিসার রয়েছেন, আমরা যেটাকে আজকের দিনে বলি রাজদূত, রাষ্ট্রদূত, অ্যাম্বাসাডার, সেই লেভেলে তিনি দেখছেন ভাই আমার কাছে যথেষ্ট টাকা আছে, কারণ সেই সময় ইউকের কাছে পুরো পৃথিবীর ইকোনমি, যেমন আজকের দিনে ইউএস এর কাছে। তো তিনি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়েছেন, যেহেতু ওনাকেই ডিসিশন নিতে হবে, খুব ইম্পর্টেন্ট, না হলে ফ্রান্স ওখানে ইনভেস্ট করে দেবে। ইউকে ভার্সেস ফ্রান্স 200 বছর ধরে সারা পৃথিবীতে চলেছে গেম, এবং জিমিট বা জুম নেই যে ইংল্যান্ডে ভিডিও কল করে উনি ক্যাবিনেটে ডিসকাশন করে ডিসিশন নেবেন। তো ডিসিশন তো ওনাকেই নিতে হবে, অন স্পট নিতে হবে। উনি ডিসিশন নিয়েছেন, প্রচুর পরিমাণ টাকা মিশরকে দিয়ে দিয়েছেন ওনার এখতিয়ারে যে টাকা ছিল, এবং তার বিনিময়ে মিশরের রাজার থেকে উনি লিখিয়ে নিয়েছেন যে সুয়েজ ক্যানেলের 50% মালিকানা এখন থেকে ব্রিটিশ রাজ পরিবারের। মানে সুয়েজ ক্যানেল দিয়ে যত বিজনেস হবে, যত জাহাজ যাবে, সেখান থেকে যে ট্যাক্স কালেক্ট করা হবে, টোল কালেক্ট করা হবে, ব্রিটিশ রাজ পরিবার বসে বসে সারা জীবন তার 50% পাবে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ভালো ডিসিশন। বাট এই টাকাটা দেওয়ার পর ওনার খুব করে মনে হয়েছে যে ঠিক করলাম তো, এবার আমার চাকরিটা না যায়। এতটা হাই পরিমাণ টাকা দিয়ে দিলাম উইদাউট কনসেন্ট, এবং রানীর সঙ্গে আলোচনা না করে। তো তখন দরকার হয় একজন বিউরোক্র্যাট বা অ্যাডমিনিস্ট্রেটরের ওই পাওয়ার অফ ওয়ার্ডস, কোথায় আমি কিভাবে ওয়ার্ড ইউজ করব। এবং ওনার লেখাটা এখনো পর্যন্ত আইএফএস ট্রেনিং এ মান্যতাপ্রাপ্ত একটা লেখা হিসেবে, কেস স্টাডি হিসেবে পড়ানো হয়। কারণ ওনার একটা ছোট্ট লেখা উনি টেলিগ্রাফের মাধ্যমে পাঠিয়েছিলেন, ম্যাডাম, from now onwards you are the owner of the Suez Canal. End share. কত মাথা খাটিয়ে বের করেছিলেন যে যদি আমি ফিরিস্তি দিতে গেছি উল্টে আমার দিকেই কেস আসবে। হাউ ডেয়ার ইউ, আলোচনা না করে এত বড় ডিসিশন। তো
তারপর থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবীতেই এই লাইনটা পড়ানো হয়, কারণ কতটা ওয়ার্ডের ওপর দখল ওনার, যে এমন ভাবে সাইকোলজিক্যালি লিখবো পড়েই ওনার মধ্যে একটা ফিল চলে আসবে, বাস আমি মালিক, তারপর পরে সবকিছু বুঝিয়ে দেওয়া যাবে। তো আস্তে আস্তে যাবে। ওয়ার্ডের ইম্পর্টেন্স ক্লিয়ার প্রত্যেকের কাছে। এবার আমি 4টে পয়েন্টে চলে আসব খুব দ্রুত, ভালো বাংলা লিখতে গেলে কি কি দরকার হবে। এবং আমি এটা পুরোটাই বলবো মোটামুটি ক্লার্কশিপের অ্যাসপেক্টে। কেন ক্লার্কশিপের অ্যাসপেক্টে একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার 1, ভালো বাংলা মানে অব্যর্থ, সহজ, সুন্দর, নির্ভুল, এই 4টে গুণ আস্তে আস্তে তোমার লেখার মধ্যে নিয়ে আসতে হবে। যারাই পিএসসির পরীক্ষা দেবে, ক্লার্কশিপ দেবে, নিউ ক্লার্কশিপ আসবে। নিউ ক্লার্কশিপ ভোটের আগে চলে আসতে পারে বা ভোটের পরেও আসতে পারে, আসবে, যথেষ্ট ভ্যাকেন্সি আছে। শান্তনুদা যখন ক্লাস নেবে তোমাদেরকে আরো ক্ল্যারিটি দিয়ে দিতে পারবে, কারণ মানে ওইভাবে বলো না, বাট তোমাদের পলিটিকোনমি কে করাবে? শান্তনু স্যার করাবে। তো উনি যখন ক্লাস নেবেন মানে মোটামুটি আরো ক্ল্যারিটি দিয়ে দিতে পারবে, কারণ যেহেতু উনি ফিনান্স ডিপার্টমেন্টে আছেন, তো মোটামুটি যে কোনো রিক্রুটমেন্ট পাস হওয়ার আগে ওই বিল টিল ফাইল ওদের হাত দিয়েই পাস হয়। তো আমাদের কাছে যে একটু আগে খবর আসে সেটা মূলত শান্তনুদা অনেকটা হেল্প করে থাকে। ঠিক আছে, তো নিউ ক্লার্কশিপ আসবে, সেটাও ভালো করে দাও সবাই। অব্যর্থ, সহজ, সুন্দর, নির্ভুল, এই 4টে জিনিসের উপর তোমাদের যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে। কি এই 4টে জিনিস? খুব ভুল করি আমরা। ফার্স্ট থিং, আমাদের মাথায় ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভালো বাংলা মানে বম্বার্ডিং বাংলা, কঠিন বাংলা, বঙ্কিমের বাংলা, ভালো বাংলা। এটা আমাদের দোষ নয়, কারণ স্কুল লেভেলে বা কলেজ লেভেলেও যারা পড়াশোনা করেছো বাংলা ইত্যাদি নিয়ে, স্কুল লেভেল অব্দি তো সবাই পড়েছো, তাকে বলা হয়েছিল যে কঠিন কঠিন শব্দ লিখতে, তাহলে ভালো নাম্বার পাওয়া যায়। সত্যিই বলা হয়েছিল, তো ওটাই তোমরা লার্ন করেছো। তো এখন ওই একটা দেখবে শব্দ খুব চলে, লার্ন, আনলার্ন, রিলার্ন, তো ওটাকে আনলার্ন করে দাও, এবার তোমাকে রিলার্ন করতে হবে। তার কারণ আছে। তাহলে কি আমাদের ভুল শেখানো হয়েছিল? না। কারণটা আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারবো বা তোমরা কতটা ফিল করতে পারবে। তোমরা কেউ যদি এখানে গান বাজনার লোক হয়ে থাকো, উচ্চাঙ্গ সঙ্গীত ইত্যাদি বলে কিছু ব্যাপার হয়, আমিও নামটুকুই জানি, কারণ আমি গান বাজনা থেকে বহু বহু দূরে। কিছু মানুষজন আছে, আমার পাড়ায় একবার প্রোগ্রাম হয়েছিল, আমি কি কষ্ট করে বসে থেকেছিলাম আমি জানি। 1.5-2 ঘন্টা ধরে একজন দিদি কিছু একটা যন্ত্র বাজিয়েছিলেন এবং কিছু অদ্ভুত আওয়াজে উনি জাস্ট আওয়াজ করছিলেন, গান নয়, আওয়াজ করছিলেন। 5-7 জন লোক তারা বিভোর হয়ে শুনছিলেন, তাদের চোখে মুখে বোঝা যাচ্ছিল। এবং আমি এবং আমার মতো বাকি সবাই যারা সামনের দিকে চেয়ারে বসে গেছি, উঠে বেরিয়ে আসাটা খুবই খারাপ দেখায় এবং বিপজ্জনক, তারা সবাই সবার দিকে তাকাচ্ছি। তখন আমি সান্ত্বনা পেলাম যে না, এরাও আমার মতোই লোকজন। তার মানে পরে আমি এটাই বুঝেছি যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে টেস্ট, সেটা নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাতে আমার কোনো দুঃখ নেই, সে অনেকেরই অনেক ক্ষমতা থাকে না, বাট
যারা ওই ব্যাপারটায় জানে, বোঝে, যারা ওই ব্যাপারটায় পুরো ট্রেনিং করেছেন খানিক লেভেলে, তারা ব্যাপারটা রিলেট করতে পারছে, তাদের ভালো লাগছে, অবশ্যই লাগছে। তো ঠিক যেরকম কোনো কীর্তন ফিরতন হচ্ছে, আর দাদু ঠাকুমা গেছে, নাতিকে জোর করে নিয়ে গেছে ধরে, যে আমি লাঠি নিয়ে যাব, তুই সঙ্গে সঙ্গে চ। ঠাকুমা তো ওখান থেকে উঠেই আসতে চাইছে না, 3 ঘন্টা প্রায় চোখ টোক দিয়ে জল টল বেরিয়ে যায়। তো সে সেই লেভেলে ওটাকে রিলিজ করছে না। আর নাতি কি অত্যাচার এটা, কেন আমার সঙ্গেই কেন জীবনে এগুলো হয়? তার মানে এই উচ্চাঙ্গ সঙ্গীত বা কীর্তন এটা কি খারাপ? তা না। তার মানে আমি বা ওই বাচ্চা নাতিটা উচ্চাঙ্গ সঙ্গীত বা কীর্তনের জন্য উপযুক্ত নয়, যে উপযুক্ত সে ওটা ফিল করতে পারে। তো ঠিক সেই রকমই কঠিন বাংলা অনেকে ফিল করে। তুমি যদি নিজে কেউ যদি বাংলা সাহিত্যের স্টুডেন্ট হয়ে থাকো, আই গ্যারান্টি ইউ লাস্টে তোমার কেবল এবং কেবল বঙ্কিমের লেখা পড়তেই ভালো লাগবে। এটা আমার সঙ্গেও হয়েছে। আমি নিজে যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, আমার ফার্স্ট সেমিস্টারে গিয়েই আমাকে বিভিন্ন বঙ্কিমের লেখাপত্র পড়তে হবে, ভাই কেন সহজ করে লিখতে পারিনি। যখন মাস্টার্স ইত্যাদি করছি, মানে ঠিক আছে সহজ লেখা তো ঠিকই আছে, বাট আসল মজা তো এখানে, যেখানে বঙ্কিমের একটা লেখার মধ্যে নদী এবং প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, 1.5 পাতা পর গিয়ে দাঁড়িয়ে পড়েছে, এবং মাঝখানে কমা 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 সেমিকোলন এবং ওই মারাত্মক সব শব্দ টব্দগুলো রয়েছে। তার মানে আমি ওই ফিল্ডটায় 5 বছর ট্রেনিং নিয়েছি বলে তারপর আমার কঠিন বাংলাটা ওকে, আমি তার টেস্টটা নিতে পারছি। বাট তোমার কাজ কি? কেন আমি শুরুটা করলাম যে আমি ক্লার্কশিপের সাপেক্ষে পড়াবো? আমাকে যদি এটা ধরা যাক নেট সেটের স্টুডেন্টকে পড়াতে হতো, আমি এখানে ভুল করেও লিখতাম না সহজ বাংলা। কারণ তারা কি হবে? তারা হয় গবেষক হবে, নয় প্রফেসর হবে, নয় জার্নালিস্ট হবে, নয় লেখক হবে, যে নেট সেট দিচ্ছে। তার যে বৃত্ত, সেই বৃত্তে সবাই বোঝে ওটা উচ্চাঙ্গ সঙ্গীতের মতো। বাট তুমি কি হবে? তুমি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে ক্লার্ক হবে। তাতে তোমার কাজটা কি হবে? তাতে তোমার কাজ হবে গভর্নমেন্টের কোনো জিনিসপত্রকে সাধারণ মানুষের জন্য লেখা। এই এগিয়ে বাংলা, সুফল বাংলা, নবান্ন, হাজার একটা যে সরকারি ওয়েবসাইট আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও হাজার একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে লাস্ট 10 বছরে, স্টেট গভর্নমেন্টেরও। খুঁজে পাই না কোন কাজের জন্য কোন ওয়েবসাইটে যাব। তো যাই হোক, ডিজিটাইজড হচ্ছে, সে একদিকে ভালো হয়েছে। এবার আমি প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে, তুমি যদি সরকারি ওয়েবসাইট খোঁজো না, দেখবে সত্যি সরকার অনেক কিছু মানে উপায় করে দিয়েছে, এটা এখানে পাওয়া যায়, এটা এখানে পাওয়া যায়। আমরা ওটা জানি না বলে আরো প্রচুর ঘুরতে হয় আমাদের। একটা ওয়েবসাইটে গিয়ে দেখবে অন্তত 500টা নোটিশ আছে, রাজ্য সরকারের ওয়েবসাইট বলছি। এবারে ওয়েবসাইট গুলোয় যে এত এত নোটিশ টাঙানো রয়েছে, এটা একজন ক্লার্কশিপের লোকের কাজ। ওটা মমতা ব্যানার্জি লেখে না বসে নোটিশ গুলো, উনি ইনস্ট্রাকশন দেন, রাইট? এবার তুমি নোটিশ লিখে দিয়েছো স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে। কি নোটিশ লিখেছো তুমি? ওই যেমন মমতা ব্যানার্জি অ্যানাউন্স করেন না যে গরমের ছুটি বাড়িয়ে দিলাম, কমান না, উনি বাড়িয়ে দেন। যাই হোক, আমার সময় উনি মুখ্যমন্ত্রী থাকলে ছোটবেলাটা এনজয় করতাম। তো এসো, কি ডিজিটাল গুরুকুলে তো আমার ক্লাস হচ্ছে না, আমি এটাকে আমার মতো করে রেকর্ড করছি, ওদের দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ কি করেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছি। এবার ধরো তাহলে উনি যে নিউজ চ্যানেলে একটা বাইট দিয়ে দিলেন যে আমি বাড়িয়ে দিচ্ছি, ওটা কিন্তু অফিসিয়াল নয়। অফিসিয়াল মানে সঙ্গে সঙ্গে 1.5-2 ঘন্টার মধ্যে দেখবে। আমরা দেখি না, তাই আমরা নিউজ চ্যানেলে দেখে নিই গরমের ছুটি বেড়েছে, এবিপি আনন্দ খুলে দেখে নিই। বাট অফিসিয়ালি সরকারি ওয়েবসাইটে একটা নোটিশ চলে আসে। দেখা যাক, ধরা যাক ওয়েবসাইটে নোটিশ এলো যে লক্ষ্মী পুজোর পর স্কুল খুলবে, এবং তুমি ক্লার্ক, তুমি খুব হাইলি শিক্ষিত ক্লার্ক, তুমি ওখানে লিখে দিয়েছো পদ্মাক্ষী পুণ্ডরিকাক্ষ বক্ষ নিবাসিনী লক্ষ্মী পূজা উপলক্ষে অমুক দিন পর্যন্ত ছুটি থাকবে। ঠিক লিখেছো, পদ্মাক্ষী পদ্মের মতো অক্ষিজাত, ঠিক আছে, মানে নারায়ণ, পুণ্ডরিকাক্ষ নারায়ণ,
তার বক্ষ নিবাসিনী নারায়ণের হৃদয়ে কে বাস করে? লক্ষ্মী। মাইকেল মধুসূদনের লাইন, পদ্মাক্ষী পুণ্ডরীকাক্ষ বক্ষ নিবাসিনী লক্ষ্মী। পূজা উপলক্ষে অমুক দিন পর্যন্ত রাজ্যে স্কুলগুলো ছুটি থাকলো। ঠিকই লিখেছ। তারপরেই দেখলে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করছে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমরা। এবার বিজেপির লোকজনকে জিজ্ঞেস করা হয়েছে কি হয়েছে, বলছে কি সব ঠাকুর দেবতার পুজো হচ্ছে এখানে। ওরাও জানে না যে পদ্মাক্ষী পুণ্ডরীকাক্ষ কি জিনিস। মোটামুটি পাবলিককে বোঝানোর আগে যে কিচ্ছু করা হয়নি, নর্মাল লক্ষ্মী পুজো যুগ যুগ ধরে ছুটি থাকে সেটাই করা হয়েছে। মোটামুটি বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর টাংচুর হয়ে যাবে, টায়ার ফায়ার জ্বালিয়ে বিভিন্ন জায়গায় অবরোধ হয়ে যাবে। তারপর তোমাকে ডাকা হবে যে কোন মহান ব্যক্তি এই নোটিশটা দিয়েছে। স্যার আমি, ম্যাডাম আমি। তো তোমার কাজটা কি? বিইং আ ক্লার্ক, তোমার কাজ হচ্ছে গভর্নমেন্ট এবং পাবলিকের মধ্যে মাঝখানের কমিউনিকেশনটা করা। তুমি এমন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে পারো না যেটা পাবলিকই বুঝবে না। এটা তোমার জব রোল ডিমান্ড করে, রাইট? তো তোমার জব রোল অনুযায়ী তোমাকে মাথায় ঢুকিয়ে নাও, যার যা ভুল ভ্রান্ত ধারণা ছিল যে আমি খুব বম্বার্ডিং বাংলা লিখবো, বঙ্কিমি বাংলা লিখে বিশাল নাম্বার পাবো, পাবে না। যখন তুমি সরকারি চাকরির পরীক্ষায় ডেসক্রিপটিভ বাংলা লিখছো, তোমাকে ম্যান্ডেটারি সহজ বাংলায় লিখতে হবে। তার কারণ এটা জব রোল ডিমান্ড করে, ওটা ক্লিয়ার? সহজ বাংলা কি করে লিখবো? এবার সহজ বাংলা লেখাটাও না খুব একটা সহজ না, যতটা সহজ শুনতে লাগছে। রবীন্দ্রনাথের একটা লাইনই ছিল যে সহজ কথায় লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না লেখা সহজে। টুটা সহজে লেখা। এবং অত ভাবতে হবে না, অত ভাবার তোমার দরকার নেই সরকারি চাকরির অ্যাসপিরেন্ট হিসেবে। জাস্ট বলে রাখছি, আমাদের একটা টপিক ছিল সাহিত্যে, কেউ তুমি সাহিত্যের স্টুডেন্ট না? হ্যাঁ, রবীন্দ্র অনুসারী এবং রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠী ছিল তো? পড়নি তো? পড়েছো? আচ্ছা। তো সেই সময় একটা জিনিস বলা হতো যে রবীন্দ্র সমসাময়িক সময়ে প্রচুর ট্যালেন্টেড কবি সাহিত্যিক বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাদের যতটা ফেম পাওয়ার কথা ছিল তারা পায়নি। তার কারণ কি? তার কারণ হিসেবে একটা রূপক সবসময় বলা হতো যে দিনের বেলাতে আকাশে সমস্ত তারাই আছে, বাট তারাগুলো ভিজিবলই নয়, কারণ সূর্যের এমন দাপট। তাই বলে কি তারাগুলোর পাওয়ার কম? এক একটা মারাত্মক মারাত্মক নক্ষত্র, বাট সূর্যের দাপটটা এতটাই, সূর্য না থাকলে ওই তারাগুলোকে সুন্দর দেখা যেত। তো রবীন্দ্র সমসাময়িক সময়ে এই গন্ডগোলটা হয়েছিল। রবীন্দ্রনাথ একাই এতটা কাঁপিয়ে রাখছে মার্কেট যে বাকিরা পাত্তা পাচ্ছে না। সিনেমায় দেখবে খুব হয়, দুটো ভালো সিনেমা একটা একই সময় লঞ্চ করে গেছে, যে একটু কমা সে হয়তো অন্য অনেক সিনেমার থেকে ভালো, ওর বক্স অফিস কালেকশন হলোই না। ও যদি একটা ভ্যাকেন্ট টাইমে লঞ্চ করতো খুব ভালো হয়তো চলতো। মানুষ তো একসঙ্গে দুটো সিনেমা দেখতে যাবে না রে বাবা, খুব কমই লোকে যাবে। তো একদম, তো এই রবীন্দ্র অনুসারী কবি সাহিত্যিকদের গন্ডগোলটা কি, কেন এই কথায় এলাম? রবীন্দ্র অনুসারী কবি সাহিত্যিকরা রবীন্দ্রনাথের স্ট্র্যাটেজিটাকে বুঝতে পারতো না। রবীন্দ্র অনুসারী কবি সাহিত্যিকরা যখন নিজেরা স্ট্র্যাটেজি বানাচ্ছে যে গুরুদেব রবীন্দ্রনাথ তিনি কি লিখছেন, অসাধারণ কঠিন কবিতা তিনি লিখেছেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এর মধ্যে কি আছে? নাথিং। একটা লোক একটা কবিতা লিখছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পাহাড় হয় গরু, পাহাড় হয় গাড়ি। যে কেউ লিখে দেবে, বাচ্চাও লিখে দেবে এক্ষুনি বললে। এই ভুলটাই রবীন্দ্র অনুসারী কবি সাহিত্যিকরা সবাই করে ফেলেছিল। ভাই এর মধ্যে কিছুই নেই, ইজি, আমরাও লিখবো। তারা লিখেছে, তাদেরটা চলেনি। কারণ ওই সহজ লাইনগুলো লেখার পিছনে কি জটিল হিসেব রবীন্দ্রনাথ করে রেখেছে সেটা রবীন্দ্রনাথই জানে। যে আমাদের ছোট নদী লিখবো না আমাদের সরু নদী লিখবো, কোনটা মানুষের সাইকোলজিতে কিভাবে গিয়ে ইম্প্যাক্ট করবে, সেই জটিল হিসেবটা কেউ জানে না।
ওটা রবীন্দ্রনাথই জানে। আর বাইরে যখন আউটপুটটা বেরোচ্ছে আমাদের ছোট নদী চলে আগে বাঁকে, বাকিরা যখন লিখতে যাচ্ছে ও তো পিছনের জটিল হিসেবটা জানে না, ও যেটা লিখছে সেটা আর হিট করছে না। তো তোমাদেরও যদি এটা মনে হয় সহজ লিখতে বলেছে স্যার, খুবই সহজ, না, সহজ লেখাটা আলটিমেট কঠিন। তো সহজ লেখা আমি শিখবো কি করে? মোটামুটি একটা কাজ করতে পারো, সহজ লেখার জন্য তুমি সত্যজিৎ পড়তে পারো। যার টাকা পয়সা আছে সে গল্প 101 বলে একটা বই কিনে নেবে, 500-600 টাকা দাম হতে পারে। যার টাকা পয়সা নেই সে গুগল থেকে ডাউনলোড করে নেবে, পিডিএফ আছে, ঠিক আছে? বইটার নাম গল্প 101। 101 খানা ছোট ছোট গল্প আছে, প্রত্যেকটা গল্প পড়তে তোমার 7-10 মিনিট লাগবে, 4-5 পাতার গল্প। গল্প পড়তে বলিনি, আবার ভুল করে ফেলতে, স্যার গল্প পড়ে চলে এসেছি। প্রত্যেকটা গল্পকে ডাবল রিডিং দেবে। প্রথম রিডিং এ গল্পটা পড়বে, স্যার ভালো লেগেছে, সেকেন্ড গল্প পড়ছি না, তোমার ভালো লাগা নিয়ে আমার কোনো দরকার নেই। প্রথম গল্পটা পড়া হয়ে যাওয়ার পর ওই গল্পটাকেই আবার পড়বে। প্রথমবার স্টোরি লাইন বুঝেছো, সেকেন্ড বার প্রত্যেকটা লাইন পড়বে, যেই লাইনটাকে কোনটুকু লাইন, কটা ওয়ার্ড আছে, কি কি শব্দের মধ্যে বসিয়েছে, তখন তুমি ফিল করতে পারবে ভাই হোয়াট আ ট্যালেন্ট। এমন একটা শব্দ লেখেনি 5 পাতার মধ্যে যে শব্দটার মানে জানি না আমি, প্রত্যেকটা দৈনন্দিন শব্দ লিখেছে। দৈনন্দিন শব্দ লিখতে গিয়ে একটাও অশ্লীল শব্দ লেখেনি, বিলো দ্য বেল্ট শব্দ লেখেনি, এবং প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স, সরল ছোট বাক্য। যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে যাবে তোমার সাবজেক্ট ভার্ব গুলিয়ে যাবে। আরে এত বড় সেন্টেন্স লিখছো, শুরু করেছিলে তিনি দিয়ে, শেষ করলো বললো, তোমার মনেই নেই তুমি তিনি দিয়ে শুরু করেছো। তো যত ছোট বাক্য লিখতে পারবে, সরল বাক্য লিখতে পারবে, সহজ শব্দ ইউজ করতে পারবে, তত তোমার লেখার নাম্বার পাওয়ার প্রবণতা বাড়তে থাকবে। তার জন্য গল্প 101 তোমার একটা ভালো গাইড হতে পারে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টে এসো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সুন্দর। তোমার লেখার, তোমার বাক্য, তোমার ভাষা, তোমার শব্দ চয়ন সুন্দর হতে হবে। সুন্দর মানে কি? সুন্দর খুব অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, এটা হচ্ছে সব থেকে গন্ডগোলের ব্যাপার। কোনো মানুষ, আশা করি সুস্থ স্বাভাবিক কোনো মানুষ চাইবে না যে আমাকে অসুন্দর লাগুক, কারোর ইচ্ছা আমাকে খারাপ দেখতে লাগুক, কেউ চাইবে না। এবার আমি যখন সেলুনে যাই প্রচুর লোকজনকে দেখি এরকম অদ্ভুত স্টাইল করে তারা চুল কাটান, কারোর মাঝখানে আছে, দুপাশে নেই, ঠিক আছে? কারোর বিভিন্ন স্টেপ বাই স্টেপ উঠে গেছে, এবং কেউ কেউ রং করায়, হাইলাইট করায়। এবার আমার কোন রকম এরকম না কুচু ব্যাপার নেই, এরা সব খারাপ প্রজাতি, আমি একজন ভালো মানুষ, একদমই নয়। আমার দৃঢ় বিশ্বাস ও আমার চুল কাটানো দেখেও মনে করে কি রে, এটা হবেই। নিজের সবার মনে হয় যে না না আমি একদম ঠিকঠাক, বাকি সবাই ভুল। তার মানে আমাকে যদি ভুল করে ওই স্টাইলে চুল কেটে দেয়, আমি একটাই কথা বলতে পারি যে দাদা ন্যাড়া করে দিন, আমি চালিয়ে নেবো 1-1.5 মাস, বাট এইভাবে তো আমি বাইরে বেরোবো না। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ওটাতে আমাকে চূড়ান্ত অসুন্দর দেখতে লাগছে। এবং আমার পাশে যে ওরা আবার সব ফোনে ছবি তুলে আনে, এইরকম হবে, ঠিক আছে? আমি যখন বসে থাকি মোটামুটি খেয়াল করি কে কি করছে, এবং তারাও দেখি যে সেলুনের মোটামুটি বুঝে না, হ্যাঁ ঠিক আছে এইভাবে এনে নামিয়ে দেবো। তো তারা খুব প্যাশন নিয়ে এসছে যে পুজোয় আমি এই লুকটা নিয়েই বেরোবো। কি করা যাবে? তাহলে দুজনেই চাইছে সুন্দর হতে, দুজনের সুন্দরের ডেফিনিশন আলাদা। আমাকে সারা জীবন লোকজন, যারা মানে খুব কাছের মানুষজন, দিদি বা শ্বশুর বাড়ির লোকজন বা বাড়ির যারা ক্লোজ রিলেটিভ, মামা মাসি, সবসময় মোটামুটি চকরা বকরা লাল নীল জামা কাপড়ই দেয়। তোর কি আর বয়স, হ্যাঁ এখন পড়বি না,
তো আমি প্রত্যেকের থেকে এই নিয়ে আমি ভাইকে দিয়ে দিই। ভাইকে বলি যে এদের সামনে কখনো এটা পরে যাবি না, ঠিক আছে? আমি হ্যাঁ পরে নেবো। এবং আমাকে মাঝে মধ্যে জোর করে পড়ানো হলেও আমি মোটামুটি, আমার ওয়াইফ জানেন যে সারা রাস্তা চিৎকার করতে করতেই যাবে। কিছু ক্ষেত্র থাকে যে ওটা না পড়লেই নয়, মানে সে মারাত্মক কষ্ট পেয়ে যাবে যে দিয়েছে। তো এই জামা কাপড়গুলো বিক্রি হয়, এবং আমার নিজের ভাই আমার জামা কাপড় দেখে বলে, দাদা ভাই কি সব কেনে, ঠিক আছে? আমি যেখানেই যাই আমি এটা সাদা বা নীল কিছু দিয়ে দিন এক রঙের, আমার পক্ষে সেটা ভালো হবে। তো আমি চাইছি আমাকে সুন্দর দেখতে লাগুক, এবং আমার ভাইও চাইছে ওকেও সুন্দর দেখতে লাগুক, বাট দুজনের চিন্তা ভাবনা আলাদা। কখনো ভাবতে যেও না যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, নট নেসেসারিলি লাইক দ্যাট। আমাদের এখানে মোটামুটি আমি নিশ্চিত এতটা বয়স হয়ে যাওয়ার পরেও যে আমি যদি ট্যাটু করিয়ে বাড়ি যাই তাহলে আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। এবং ল্যাটিন আমেরিকায় কালচারই হচ্ছে ট্যাটু, সবাই ট্যাটু করে। হয়তো ছেলে বাবাকে বলেছে আমার জন্মদিনে আমি ট্যাটু করবো, বাবা বলছে চ তোকে ট্যাটু পার্লারে নিয়ে যাই, আমার বাবা বলবে চ নিয়ে যাই, তো বাড়ি থেকে বের করে। তো কালচার আলাদা না, থট প্রসেস আলাদা। এমনটা নয় যে ওরা খারাপ বা আমরা ভালো, বা আমরা খারাপ বা ওরা ভালো। এবার স্যার সবই তো বুঝলাম, বাট আমি যখন এখানে সুন্দর বাংলা লিখব, যে আমার খাতাটা দেখবে তার সৌন্দর্যের ধারণা আমি কি করে বুঝবো? সে খুশি না হলে তো গন্ডগোল। এবার আমাদের একটা তাহলে কিসে আসতে হবে? স্ট্যান্ডার্ড সুন্দরের সেটআপে আসতে হবে, তাই তো? স্ট্যান্ডার্ড সুন্দর কিভাবে হওয়া যায়? তোমাদের ইন্টারভিউ ক্লাস নিয়েছিলাম আমি, তাতে তোমাদের পছন্দ না হলেও কিছু ড্রেস কোড বলেছিলাম, যেটা 99% ইন্টারভিউয়ার স্ট্যান্ডার্ড সুন্দর ড্রেস কোড বলে ভাবে। বাট কর্পোরেটে কিন্তু আস্তে আস্তে আলাদা হচ্ছে। প্রচুর লোকে আড্ডা 24/7 ইন্টারভিউ দিতে আসে, বোথ মেল অ্যান্ড ফিমেল, এমন ড্রেস পরে পিএসসি তে ওই ড্রেস পরে ইন্টারভিউ দিতে গেলে পিএসসি ছাদ থেকে ফেলে দেবে ইন্টারভিউরা ধাক্কা মেরে। পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, দেশ পাল্টাচ্ছে, পাল্টানোই উচিত। তো এইখানে তুমি যখন সুন্দর বাংলা লিখবে, তোমার খাতা কারা দেখবে? বাংলার কোনো অধ্যাপক দেখবেন, জেনারেলি তার বয়সও বেশি হবে। আমরা আমাদের এই মুহূর্তে টাইম ফ্রেমে ভাববো, এবং যেহেতু তারা আগের জেনারেশনের লোকজন, মোটামুটি এবার আইডিয়া পেয়ে গেছো তারা কি ধরনের সুন্দর জিনিস পছন্দ করে। ডিজে, আই ক্যান চ্যালেঞ্জ, তোমাদের এখানে 80-90% লোক বলবে সুন্দর জিনিস, এবং যে 80-90% লোক তোমরা বলবে যে ডিজে ভালো জিনিস, তোমাদের বাড়ির যারা ওপরের জেনারেশনের লোকজন আছে তারাই বলবে খারাপ জিনিস, তাই না? তো ওপরের জেনারেশনের লোকজনের কি পছন্দ আমরা বুঝে গেছি। সেকেন্ড, বাংলা ভাষার একটা নির্দিষ্ট ইউএসপি আছে, ওই ইউএসপিটাকে ভেঙো না। কি ইউএসপি? তাহলে একটা স্ট্যান্ডার্ড সুন্দরের ফরম্যাট আমরা পেয়ে যাব। পৃথিবীর বিভিন্ন ভাষা যদি 15 মিনিট করে চালানো হয়, তুমি তো কিছুই বুঝবে না, 2-3টে ভাষাই বুঝবে, বাট প্রত্যেকটা ভাষার একটা রিদম তোমার কানে আসবে। তো যদি আফ্রিকার একজন লোক যে না বাংলা জানে না ইংরাজি জানে, তাকে যদি বাংলা এবং ইংরাজি দুটো ভাষায় 15 মিনিট তার সামনে কথা বলা হয়, এবং বলা হয় যে তোমার কানে কি রিদম এলো বলো, কিছুই তো বোঝনি জানি, তো সে বলবে যে ইংলিশ ভাষাটা খানিক ঘোড়ার খুরের মতো টক 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 করে যাচ্ছে। ইংলিশের উচ্চারণ, তার প্রোনাউন্সিয়েশন, তার অ্যাকসেন্ট, তার দাড়ি কমা, তার ওয়ার্ড জেনারেলি এরকম হয়। উল্টো দিকে বাংলার যে তার কানে রিদমটা যাবে, সেটা পাতি বাংলায় বললে গোল গোল একটা ব্যাপার যাবে। কিরকম গোল গোল ব্যাপার? বাংলা গানে চলে এসো, গোল কাকে বলে পেয়ে যাবে। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আরে আমার প্রাণ চায়, যা চায় তুমি তাই, আমার প্রাণ যা চায় তুমি তাই, দিস ইজ দ্য স্টেটমেন্ট। এটাকে করা হয়েছে আমারও পরানো যাহা চায় তুমি তাই, তাইও দিতে পারছে না বলে এটা গো লাগিয়ে দিয়েছে। তো
তুমি তাই গো। তুমি যে কোনো কবিতা গান খালি ভালো করে জাস্ট যদি ভাষাতাত্ত্বিক দিক থেকে শুনতে চেষ্টা করো, তোমার কানে একটা গোল গোল ভাইবস চলে আসবে। তো এটা বাংলা ভাষার ইউএসপি, একটু গোল গোল, একটু সফট ব্যাপার। তো সুন্দর বাংলাতেও এই সফটনেসটা তোমায় রাখতে হবে। তুমি হয়তো নিজে প্রচন্ড অপছন্দ করো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, বাট বাংলা ভাষার ইউএসপির সঙ্গে ওই সফট বাংলাটা একটু যায়, ঠিক আছে। এটা একটু চেষ্টা করো যে আমার ভাষা প্রয়োগের মধ্যে যেন থাকে। উদাহরণ দিয়ে ক্লিয়ার করে এন্ড করে দিই, তারপরে টাইপে যাব। দুটো সংস্কৃত বাক্য বলছি, একই মানে দুটো বাক্যের। দুটো বাক্যের মানেই হচ্ছে সামনে শুকনো কাঠ পড়ে আছে। প্রথম বাক্য, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, শুকনো কাঠ রয়েছে সামনে। ওকে, শব্দগুলোর দিকে খেয়াল করো, বাংলার মতো নেই শুষ্কং কাষ্ঠং ঠক ঠক করে মারছে, গোল গোল সফট ব্যাপারটা নেই। এই একই বাক্য আমি বলবো, একই মানে হবে অন্য শব্দে। নীরস তরুবর পুরত ভাগে। নীরস তরুবর, নীরস শুকনো, তরুবর কাঠ, পুরত ভাগে সামনে পড়ে রয়েছে। বাংলার সেন্ট্যাক্স অনুযায়ী সেকেন্ড বাক্যটা বেশি সুন্দর, কারণ আমাদের কান শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে নিতে অভ্যস্ত নয়। আমাদের কানে নীরস তরুবর ব্যাপারটা বেশি সুন্দর, আহা কি আবেগ এরকম লাগে। এটাই খানিক রাবীন্দ্রিক প্রভাব আছে। আমরা ইউনিভার্সিটি লাইফে মজা করে বলতাম যে যারা বিশ্বভারতীতে আমাদের বন্ধু বান্ধবরা পড়ে, যে তোদের তো জন্ম হয় না, তোদের তো জন্ম হয়, তোদের তো মন প্রাণ নেই, তোদের তো মন ও প্রাণ। তো খানিক রবীন্দ্রনাথের প্রভাবে এসছে, বাট ওনার এমনই প্রভাব, উই ক্যান ডিনাই, সম্ভব নয়। ওকে, ক্লিয়ার বাচ্চা? বুঝেছো? কি বুঝেছো? হ্যাঁ, সুন্দর বাংলা লিখতে হবে, ঠিক। থার্ড হচ্ছে তোমাকে নির্ভুল বাংলা লিখতে হবে। নির্ভুল বোঝানোর কিছু নেই। নির্ভুল মানে যেটা সব থেকে তোমরা ভুল করো সেটা হচ্ছে বানান। তার একটা কারণ আছে, দোষ তোমাদের না, তার কারণ হচ্ছে বাংলা বানান বিধি পাল্টে গেছে। আপডেটেড জিনিসটা তোমরা হয়তো পড়োনি সবাই, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে দিই যে নিশ্চয়ই কোশ্চেন আসবে, আর সুন্দর বাংলা আমি কোত্থেকে পড়বো, একটা রেফারেন্স বই দিয়ে দিন, বিভূতিভূষণ পড়ো, ঠিক আছে। বিভূতিভূষণ পড়লে তুমি সহজ বাংলার মধ্যেই কি করে একটা মায়াময় বাংলা তৈরি করতে হয় সেটা শিখে যাবে। পথের পাঁচালীর লাস্ট 2.5 পেজ পড়ে নাও কিছু পড়তে না পারলে, মায়াময় লেখা কাকে বলে ফিল চলে আসবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করছি, বিভূতিভূষণ পড়ে নিচ্ছি। নির্ভুল কি করে করব? আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি এই বানান, কাহিনী, কোষ, এসব পড়ে এসছো না? এগুলো লিখলেই এখন, হ্যাঁ, এগুলো লিখলেই এখন 0। এটা হয়তো আরেকটু আগের জেনারেশনের লোকেরা পড়েছে। এখন কাহিনী কয়াকার, রয় রস্যই নয় রস্যই, এখন কোষ তালব্যস্য, ঠিক আছে। হ্যাঁ, এখন কি বানান? রস্যই রস্যই, ঠিক আছে। যে জিনিসগুলোর জন্য ছোটবেলায় আমরা মার খেয়েছি দীর্ঘই লিখিনি বলে, ওই সব জিনিস এখন রস্যই হয়ে গেছে, অকারণে আমরা মার খেয়ে এসেছি। নতুনটাই লিখতে হবে। আমার ছোটবেলায় জার্মানি লেখা হতো এইভাবে ইতিহাস বইতে, বাড়ি লেখা হতো এইভাবে, তোমাদের সময় রস্যই চলে এসছে, এখন সব এগুলো রস্যই হয়ে গেছে। রস্যই দীর্ঘই, ওটা রস্যই দীর্ঘই আছে, ঠিক আছে। এবার এই যে চেঞ্জ গুলো হয়েছে, এই আস্তে এদিকে সামনে সামনে, এই ওকে সোজা ঘুরিয়ে দাও, হ্যাঁ, এই হ্যাঁ
নীতি দীর্ঘই রস্যই। এবার এগুলো কেন চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ হয়েছে, তার নির্দিষ্ট নিয়ম কানুন আছে, এমন নয় কেউ নিজের মনের মতো করে চেঞ্জ করে দিয়েছে। আমি আর ডিটেল ক্লাসে যাচ্ছি না, তার পুরো আমার রেকর্ডেড ক্লাস করা আছে, আমি গ্রুপে তোমাদের দিয়ে দেবো। 5 বছর আগের রেকর্ডেড ক্লাস, আমাকে দেখতে একটু অদ্ভুত লাগবে, বাট পড়ানোটা ঠিক আছে, পড়ানোটা দেখো, ঠিক আছে? তো ফার্স্ট জিনিস, তোমাদের আপডেটেড বাংলা লিখতে হবে। সেকেন্ড জিনিস, সাধারণভাবে সব জায়গায় ব্যবহার করা হয় বলে তোমরা অনেক ব্যাকরণ ভুল করো। 99% লোককে আমি দেখে এসেছি অব্যবহিত ভাবে, ঠিক আছে, হয় না, ওতপ্রোত ভাবে। এ তো 100-200%। সুমন দেও বলে, এবিপি আনন্দও বলে, আনন্দবাজারও লেখে, ওতপ্রোত ভাবে যুক্ত। ওতপ্রোত যুক্ত, ওতপ্রোত ভাবে বলে কিছু হয় না, ঠিক আছে? এই ব্যাকরণগত জিনিসগুলো ঠিক করতে হবে। দুটো আমি জিনিস দেব, একটা বইয়ের পিডিএফ গ্রুপে, এইগুলো আমি দেব না, এইগুলো নিজেরা গুগল করে নেবে। এই যে সার্বজনীন সর্বজনীন কিভাবে হচ্ছে, ওতপ্রোত ওতপ্রোত ভাবে কিভাবে হচ্ছে, এই পিডিএফটায় ডিটেল পেয়ে যাবে। দুটো পিডিএফ দেবো, ওই জন্য দুটো টিক দিলাম। একটা পিডিএফ এর নাম হচ্ছে প্রমিত বাংলা বানান, ওখানে বানান পেয়ে যাবে তোমার সব। আর একটা পিডিএফ হচ্ছে কি লিখবেন কেন লিখবেন, ঠিক আছে? এই বইটা লেখা হয়েছিল জার্নালিস্টদের গাইড বুক হিসেবে, কি লিখবেন কেন লিখবেন। তো এখানে তোমার নির্ভুলটা চলে আসবে, ওটা তোমার বাড়ির কাজ, তোমাকেই পড়তে হবে। ব্যাস, ঠিক আছে, নির্ভুল হলো। লাস্ট যেটা তোমায় করতে হবে, অব্যর্থ। এটা প্র্যাকটিস করতে করতেই আসবে, এমন নয় যে রাতারাতি আসবে। কোনো একটা মনে হয় রিজনিং ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? সেই সমার্থক শব্দ, কোনো লজিক্যাল রিজনিং এর ক্লাসে, যে গল্পটা এরকম ছিল যে পিতা আর জনক একই কিনা, খানিক হয়তো তোমাদের মনে পড়ছে, তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সমার্থক শব্দ, যাহাই পিতা তাহাই জনক। তা তো নয়। জনক মানে যিনি জন্ম দিয়েছেন, যিনি বায়োগ্রাফিক্যাল ফাদার। পিতা মানে যিনি পালন করছেন। দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এবার আমরা ওই ব্যাকরণ বইতে পড়তে পড়তে দুটোকেই সেম করে দিয়েছি। কোথায় ছিলে? কোন ট্রেন লেট? বাস লেট হয়েছে। ট্রেন হোয়ার ইজ মাই ট্রেনে দেখা যাবে, বাস তো দেখাও যাবে না। বসে পড়ো। অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে যেটা বসার, যদি অব্যর্থ শব্দ ইউজ করতে হয় না, বেস্ট লোক হচ্ছে এই মুহূর্তে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কারণ ওদের ট্রেনিং ওইভাবেই হয়। যে কোনো ডিপ্লোম্যাটই অব্যর্থ শব্দ ইউজ করে, বাট বাকি ডিপ্লোম্যাটদের আমরা ক্যামেরার সামনে দেখি না, তারা অফিসিয়াল কাজ করেন। ইনি যেহেতু ডিপ্লোম্যাট ছিলেন এবং এখন মিনিস্টার হিসেবে ক্যামেরার সামনে, তো এনার ওয়ার্ডস গুলো আমরা অ্যাক্সেস পাই পাবলিকে। অব্যর্থ শব্দ ইউজ কাকে বলে, আমি কোথায় কি শব্দ বলবো, কোন শব্দ কিভাবে হেল্প করবে, অজিত দোভালের তুমি ইয়ে পাবে না, প্রচুর স্পিচ পাবে না, কারণ ওনার জ্বর আলাদা, ব্যাক এন্ডে কাজ। কিন্তু একজন ডিপ্লোম্যাটের কাজই হচ্ছে ফ্রন্ট এন্ডে কথা বলা, যে আমি কোন ওয়ার্ড কোথায় কিভাবে ইউজ করব। মানে অসাধারণ কিছু লাইন তুমি পাবে। জাস্ট কদিন আগেই মনে হয় কোনো একজন ইউরোপিয়ান জার্নালিস্ট আবারও ওই ইন্ডিয়া কেন রাশিয়া থেকে তেল কিনছে এই নিয়ে কিছু কোশ্চেন করছিল। তো অনেকভাবে ওর উত্তর দেওয়া যেত। তুমি দেখবে জয়শঙ্কর স্যারের আনসার, টার্ম গুলো যেগুলো ইউজ করেন, ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, what India purchased in the last 1 year, Europe has purchased in afternoon. If my memory serves me right, ওকে যা ঠোকার ঠুকে দেওয়া হলো, ঠিক আছে। এবার ওকে তো ওইখানে বলা যায় না গো চেক দ্য ফ্যাক্ট, হ্যাঁ,
তো অব্যর্থ শব্দ ইউজ কিভাবে হবে এটা একদিনে আসবে না, এটা দীর্ঘ পরিশ্রমের ফল। বাট এটা যদি করে নিতে পারো না, তুমি তোমার নিজের জীবনেও খুব ভালো থাকবে। কোথায় কি বলতে হবে, জেনারেলি পরিবারের মধ্যে তো আমরা এই ডিপ্লোমেসিটা করি না, কোথাও একটা শান্তির জায়গা থাকা দরকার, সেটা আমাদের নিজস্ব ওয়ার্ল্ড। কিন্তু ওই যেই মুহূর্তে অফিসে গেলে না, হ্যাঁ ওই তো কি নাম, অপূর্ব, অপূর্ব আমাকে এটা বলেছিল এটা করতে, কেস খাইয়ে দিল কলিগ তোমায়। তো তুমি কলিগকে কি বলবে, কোন ওয়ার্ড ইউজ করবে, তার প্রত্যেকটা ওয়ার্ড খুব ভেবে চিনতে ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট অব্যর্থ হওয়া উচিত। সেইটা আমি জানি না এটা কতটা করতে পারবে তোমরা, বাকি তিনটে তো করেই নেবে, করা উচিত। এইটা হয়তো 10% স্টুডেন্ট পারবে, হয়তো বাকিরা নিজের 1% ডেভেলপমেন্ট করতে পারবে, সেটুকুই করো, তাতেও ক্ষতি নেই। আর একজন শশী থারুর, কিন্তু ওনার ওয়ার্ড গুলো মাঝে মধ্যে খুব কঠিন ওয়ার্ড হয়ে যায়, ওনার ভোকাবুলারি খুব বঙ্কিম স্টাইলের ইংলিশ ভোকাবুলারি, তো বুঝতে অসুবিধা হয়, যার ফলে একটু মুশকিলের। না হলে উনিও ডিপ্লোম্যাট ছিলেন, ইউএনএ দীর্ঘ কেরিয়ার, তো এক্সাক্ট অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওনার বেশ কিছু ইন্টারভিউ দেখলেও পাবে। আর ডক্টর জয়শঙ্কর নর্মাল ওয়ার্ডে কথা বলে, যার ফলে বোঝাটা সবার পক্ষে সম্ভব, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোথায় কিভাবে প্রত্যেকটা শব্দ মেপে বলতে হয়, তার কি ইম্প্যাক্ট হবে, সেটা তুমি পেয়ে যাবে। এটা করতে শুরু করো। এই চারটে জিনিস যদি তোমার লেখার মধ্যে চলে আসে, এই চারটে জিনিস এসছে স্যার আর পয়েন্ট দিয়ে লিখি না, তাহলে তো আবার হবে না। আর যদি যথেষ্ট পয়েন্ট থাকে তোমার লেখায়, তাহলে তুমি যথেষ্ট ভালো নাম্বার পাবে। নাম্বার পাবেন এরকম কোনো মানে নেই। মানে মানে আমি নিজে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এবং তারপর বাংলা সাহিত্য পড়তে গেছি, মানে স্কুল লেভেল অব্দি সায়েন্সের স্টুডেন্ট, এইচএস অব্দি, তো আমার থট প্রসেসের মধ্যে একটা সায়েন্টিফিক টেম্পারামেন্ট ছিলই, বা সেটা সায়েন্সের স্টুডেন্ট না হওয়ার কারণেই হয়তো ছিল। কলেজে সবসময় আমার সঙ্গে এটা হতো। উৎসব জেনারেলি ফার্স্ট হতো, উৎসব এখন আড্ডাতে গেস্ট হিসেবে বেঙ্গলি ডাব্লিউবিসিএস অপশনাল পড়ায়ও, ঝাড়গ্রাম ইউনিভার্সিটির প্রফেসর, আমারই ব্যাচমেট। ওর লেখার মধ্যে পয়েন্টও ছিল প্রচুর, আর অসাধারণ ওয়ার্ডও ওর ছিল, এবং খাটতো। আমার মেন সমস্যা ছিল আমি খাটতাম না, তার কারণ আমার ইউনিয়ন ছিল, আমাকে দিনে 7-8 ঘন্টা ইলেকশন দেখতে হতো। আই এনজয়েড দ্যাট। আমার মাথার উপর লুইস স্যার ছিলেন, যিনি বলে পড়াশোনা করে কি হবে। হ্যাঁ, তো উৎসব জেনারেলি ফার্স্ট হতো, এবং সেকেন্ড বা থার্ডে ঘুরিয়ে ফিরিয়ে আমার মার্কসই আসতো। যদিও আমার থেকে ভালো লেখা ক্লাসে অন্তত আরো 15-20 জন লিখতো, এবং প্রত্যেক প্রফেসর একটা কথাই বলতো যে কি যে নর্মাল লিখেছিস, বাট তোকে এই নাম্বারটা না দিয়েও পারা যাবে না, বিকজ আমার লেখার মধ্যে পয়েন্ট থাকতো। যদি আমি এক পাতা লিখি, আমার লেখার একদম ফরম্যাট ছিল, লাস্ট টাইম এরকম হয়ে গেছিল, এক্সটার্নালরাও বুঝে যেত এটা এরই খাতা হবে, কারণ বাংলা জেনারেলি কেউ ওইভাবে লিখতো না। আমি যদি এক পাতা লিখি, তার মধ্যে 6টা প্যারা হবে, প্রত্যেকটা প্যারায় 4টে করে লাইন থাকবে, প্রত্যেকটা 4টে লাইনের মধ্যে 2টো করে ইন্টারকানেক্টেড পয়েন্ট থাকবে, কোনো ভূমিকা উপসংহার গোলগাল জিনিসপত্র থাকবে না, 2 লাইনের ভূমিকা 2 লাইনের উপসংহার। যদি আমার এসছে কোনো চরিত্র বিশ্লেষণ, সাহিত্যে যেমন আসে, ঠিক আছে, দেবী চৌধুরানী প্রফুল্ল চরিত্র বিশ্লেষণ করো, কোনো নামকরণের সার্থকতা, ঠিক আছে, রবীন্দ্রনাথের কোনো গল্প দিয়ে দিল, পোস্টমাস্টার নামকরণের সার্থকতা বিচার করো, লোকজন তো সেই ফেনিয়ে ঘুরিয়ে নিজেই পারলে আর একটা গল্প লিখে দেয়। আমি খুব ক্লিয়ার কাট ছিলাম ভাই, নামকরণ মানে আমি টু দা পয়েন্ট থাকবো, আমি 2.5 পেজ লিখবো, 2.5 পেজে আমার 15টা পয়েন্ট হবে, যেহেতু একটা পাতায় আমার 6টা পয়েন্ট হয়, আমার ওটাও হিসাব ক্লিয়ার, এবং প্রত্যেকটা পয়েন্টে আমার 4টেই লাইন হবে, 4টে লাইনের প্রত্যেকটা লাইনে আমার 8টা থেকে 10টাই ওয়ার্ড হবে, কারণ আমি সিম্পল সেন্টেন্সেই লিখতাম।
মাথায় বেশি চাপ নিয়ে কি করবো কমপ্লেক্স সেন্টেন্সে লিখে? তাতে আমাকে নাম্বার দিতে বাধ্য, কারণ এতগুলো আলাদা আলাদা পয়েন্ট লিখেছে। তো তুমিও যখন কোনো রিপোর্ট লিখছো, কোনো পত্র রচনা কিছু লিখছো, কোনো যে কোনো কিছু ডেসক্রিপটিভ বাংলায় WPSI তে বা ক্লার্কশিপমেন্টসে বা মিসলেনিয়াসে লিখছো, বা কেউ WBCS দিলে, এনিথিং, তোমার লেখার মধ্যে পয়েন্ট থাকা দরকার। তোমাকে দিয়েছে আমাদের সমাজে প্রবীণ নাগরিকদের একাকিত্ব দূরীকরণে যুব সমাজের ভূমিকা, আর তুমি লিখেই যাচ্ছ সে মানে প্রবীণ নাগরিক, কি দুঃখ তাদের, আমার দাদু কি দুঃখ তার, মানে প্রবীণ নাগরিক কত রেসপেক্টেড তারা। আরে ভাই পয়েন্টে শোনা, প্রবীণ নাগরিক, বয়স হয়ে গেছে, জীবনে কেন একা, এটা নিয়ে লেখো না 6টা পয়েন্ট আগে। জীবনে একা কারণ সে চাকরি বা ব্যবসা সেটা থেকে অবসর নিচ্ছে, তার কলিগ বা বন্ধু বান্ধব কমে যাচ্ছে। জীবনে একা কারণ তার শারীরিক সক্ষমতা আস্তে আস্তে কমছে, যার ফলে সে বাইরে বেরোনো, মেলামেশা ইত্যাদি কমে যাচ্ছে। জীবনে একা কারণ নিউ জেনারেশন তারা টেক সেভি হয়ে যাচ্ছে, তাদের থট প্রসেস আলাদা হয়ে যাচ্ছে, তো বাড়ির মধ্যেও পরিবারের মধ্যেও সে আলোচনা করার মতো টপিক বা মানুষ পাচ্ছে না। জীবনে একা কারণ যত তার বয়স আরো বাড়তে থাকছে, তার যে প্রজন্ম বা বন্ধু বান্ধব তারা আস্তে আস্তে পৃথিবী থেকে চলে যাচ্ছে। জীবনে একা নিয়ে 4টে পয়েন্ট হয়ে যাবে। এবার তার ফলে তার কি কি ইমপ্লিকেশন আছে? তার ফলে প্রথম কথা, তার সাইকোলজিক্যালি খারাপ লাগতে শুরু করবে, সে তার ফিলিংস শেয়ার করতে পারবে না। সাইকোলজিক্যালি কেউ খারাপ থাকলে সে শারীরিকভাবে আরো বেশি খারাপ থাকবে। এবার এটা সলভ করার জন্য কি করতে হবে? সলভ করার জন্য কি করতে হবে? তাকে সঙ্গই দিতে হবে। এবার সঙ্গ তুমি কি করে দেবে? দাদু আমি আছি তোমার সঙ্গে, নট লাইক দিস, মেকানিক্যালি হয় না। তো সমাজের কি কি ভূমিকা থাকতে পারে? আমার পাড়ায় কোনো ক্লাব আছে, আমি সেখানে কোনো রেসপেক্টেড, হয়তো একটু বা ইনঅ্যাক্টিভ, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পোস্টে পাড়ার ছেলেরা মিলে তাকে ইনভাইট করে নিয়ে এলাম যে আপনার যে এত কেন ইনঅ্যাক্টিভ, অকারণে বার খেয়ে আবেগে চললে হবে না, দাদুই সভাপতি, আরে দাদু দৌড়াতে পারবে সব জায়গায়? তো ওয়ার্কিং সভাপতি অন্য কাউকেই থাকতে হবে যে পুলিশ পারমিশন করিয়ে আনবে বা অন্য কিছু দেখে নিতে পারবে। বাট তিনিও 30 বছর পুজো চালিয়েছেন, তিনি যখন ইয়াং ছিলেন, তার এক্সপেরিয়েন্স থেকে নিউ টিমের কিছু উপকার হতে পারে। তো তোমার পাড়ার ক্লাব কিছু ভূমিকা নিতে পারে। তোমার বাড়িতে তুমি যখন লেজার টাইম কাটাচ্ছ, এমন নয় যে তুমি সুপার অকুপাইড এবং তুমি লিখে দিলে আমি তো ঠিকই করে নিয়েছি, ক্লার্কশিপ পরীক্ষায় চাকরি পেয়ে আমি 3 দিন অফিস যাব, বাকি 3 দিন দাদুর সঙ্গে থাকবো, নট লাইক দ্যাট। তো একদমই তাই। বাট মাসে একটা দিন আমি 2 ঘন্টা তার সঙ্গে বসতে পারি, তার সময়কার গল্প শুনতে পারি, যেটা প্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল কথা বলে লাভ আছে কোনো? এবং এই ধরনের আরো কি 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 পারিবারিক স্তরে, সামাজিক স্তরে উদ্যোগ নেওয়া যেতে পারে, যা সেটা করো, মিটে যাবে, 15টা পয়েন্ট হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্টে 2টো করে লাইন হলে 30টা লাইন হয়ে যাবে, প্রত্যেকটা লাইনে 10টা করে শব্দ হলে 300 শব্দ হয়ে যাবে। তুমি 250 শব্দের মধ্যে লিখতে বলে, ওভার, নাম্বার পেয়ে গেছো। পয়েন্ট কোথা থেকে পাবে? পয়েন্ট তখনই পাবে যখন তুমি ডেলি নিউজ পেপারটা পড়ো, ডেলি ম্যাগাজিনটা পড়ো, বা অন্তত একটু চারপাশে কি হচ্ছে চোখ কান খোলা রেখে দেখে নাও, একটু গ্রাউন্ডে তুমি রুটেড, তাহলেই পয়েন্ট পেয়ে যাবে। এই তো হলো ব্যাপার। ঠিক, লেখো।